রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক কূটনীতিতে জাপানকে পাশে চায় ঢাকা। কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসা জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওর হরির কাছে এই অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে জাপান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তারা জানান, নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রাপ্তিতে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞ জাপান। তাই বাংলাদেশের এই সংকটেও পাশে থাকবে টোকিও। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সহায়তা সবসময় পাবে, সেটা তারা পুনর্ব্যক্ত করেছেন এবং কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়নের কথাও তারা বলেছেন। এবং যে প্রতিমন্ত্রীর সাথে আমার বৈঠকটি হলো, তিনি 2 দিন আগে মিয়ানমারে গিয়েছিলেন, 2 দিন ছিলেন সেখানে এবং সেখান থেকে ফিরে কিন্তু তিনি জাপানে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সেই সরকারের সাথে আলোচনা করে তারপরে আবার বাংলাদেশে এসেছেন। To the government of Bangladesh for solving this difficult crisis. রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখনো আছেন সহকর্মী মাহফুজ মিশু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিশু, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের বৈঠক হয়েছে। এই বৈঠকে আর কি আলোচনা হলো? আরেকটি বিষয়, কাল রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ব্যাপারে বাংলাদেশ আর কি ধরনের তৎপরতা চালাচ্ছে? লোপা, আপনার প্রথম প্রশ্নের উত্তর প্রথমে দিতে চাই। জাপানের যে পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার, যিনি ঢাকা সফর করছেন কয়েক ঘন্টার জন্য, আপনি বলছিলেন যে তিনি কিন্তু 2 দিন মিয়ানমারের রাখাইন রাজ্যে গিয়েছেন এবং মিয়ানমার সরকার কিন্তু অন্য অনেক দেশের অনেক প্রতিনিধিকে কিন্তু রাখাইন রাজ্যের যেসব অংশগুলোতে তারা গণহত্যা চালিয়েছে সেগুলোতে যেতে দেয়নি। জাপানের ভাইস মিনিস্টারকে কিন্তু সেগুলোতে তারা প্রবেশ করতে দিয়েছে, ফলে তিনি স্বচক্ষে সেখানকার বিভৎসতাটা দেখে এসছেন। দেখে আসার পরেই কিন্তু তিনি আবার টোকিও ফিরে গেছেন এবং তার দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার পরে এটা কিন্তু জাপানের সিদ্ধান্ত যে বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে তার কথা বলার কথা। তার মানে হলো যে সেই বিভৎসতার শিকারের পরে কিন্তু জাপানের অবস্থান, জাপান একটু সক্রিয় হচ্ছে, তেমনটা অনেকে ধারণা করছেন। জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বড় যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে, জাপান হচ্ছে এমন একটি দেশ যারা 1%-এরও কম সুদে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকে এবং বাংলাদেশের সব উন্নয়ন প্রকল্পের সম্ভবত সবচেয়ে বড় অংশীদার ওই দেশটি। সেই দেশটির কারণেই কিন্তু বাংলাদেশ নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী পরিষদের সদস্যপদ, সেটি বাংলাদেশ নিজে প্রত্যাহার করে জাপানকে সমর্থন দিয়েছে। ফলে জাপান বাংলাদেশ যে সম্পর্কে, সেই সম্পর্ক দীর্ঘদিনের এবং পরীক্ষিত। এই ইস্যুতে বাংলাদেশ যেটি খুব স্পষ্ট করেই বলেছে যে এত সংখ্যক রোহিঙ্গা যে জনগোষ্ঠী যারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে বাংলাদেশ আপাতত আশ্রয় দিয়েছে, কিন্তু এই বোঝা, এই ভার বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন বয়ে নেওয়া সম্ভব নয়। সেজন্য এই লোকগুলোকে আসলে ফেরত নিতে হবে এবং ফেরত নিতে হবে কোথায়? মিয়ানমারে, যেখানে তাদের রাষ্ট্র। সেজন্য যে আন্তর্জাতিক তৎপরতা, জাতিসংঘের তৎপরতা, ওআইসির তৎপরতা, আসিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীর যে তৎপরতা, সেই তৎপরতায় বাংলাদেশ জাপানকে আন্তরিকভাবে পাশে চাই। এবং জাপানের এই প্রতিমন্ত্রী, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে কি ধরনের সহায়তা করবেন, সেটি কি শুধুই এই যারা এখানে রোহিঙ্গা আশ্রিত তাদের জন্য ত্রাণ সহায়তা? তিনি সেটির উত্তর দেননি। পাশাপাশি নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়ে কিন্তু ঢাকায় অবস্থানরত নিরাপত্তা পরিষদের 9টি দেশের রাষ্ট্রদূত ঢাকায় আছেন, 9টি দেশের মিশন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন। তাদেরকে একটু পরে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা পরিষদকে দিয়েই মিয়ানমারের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার যে চেষ্টা, সেই চেষ্টাটি বাংলাদেশ অব্যাহত রাখতে চাই। লোপা, এবারে জাতিসংঘের 72তম অধিবেশনের আলোচনায় প্রধান বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু। গেল 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে। জাতিসংঘের হিসেবে এই পর্যন্ত প্রায় 5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই ঘটনায় বাংলাদেশ সরকারের মানবিক এই সহায়তা যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সুচি সরকারের তীব্র সমালোচনাও হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে। আর জাতিসংঘ রাখাইনে চলা এই সেনা অভিযানকে জাতিগত নিধন বলে দাবি করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আরও 4 সদস্য মিশর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকের অনুরোধ জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকের দিন নির্ধারণ করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হতে যাওয়া এই বৈঠকের রোহিঙ্গা ইস্যুতে আলোচনা বিষয় ঠিক করতে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হয়।
এতে মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মাঝে অবিলম্বে মানবিক সাহায্য কার্যক্রম শুরু ও কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। তবে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের দীর্ঘদিনের এই সমস্যা খুব তাড়াতাড়ি নিরসন কঠিন। জাতিসংঘ সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি ইউরোপের সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন রাজারত্নাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষকরা। এই লক্ষ্যে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করেন তারা। আসমাতুলি, নিউজ 24। মিয়ানমার থেকে রোহিঙ্গা স্রোত থামছে না। কক্সবাজারের শাহপরীর দ্বীপ হয়েও আসছেন অনেক রোহিঙ্গা। দর্শক, সে খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, আপনি অনেকদিন ধরে সেখানে রয়েছেন, এখনো কি পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন আর এছাড়া আর কি তথ্য আছে তাদের আপনার কাছে? তাবাসসুম, আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম কিন্তু যে রোহিঙ্গাদের যে জনস্রোত বাংলাদেশে ঢুকছিল সেটি কিন্তু কিছুটা কমেছে, এমনটি আমরা জানাচ্ছিলাম। কিন্তু আজকে ঠিক আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত বুলেটিনেও কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে কয়েকটি পয়েন্ট দিয়ে, বিশেষ করে এই শাহপরীর দ্বীপে কিন্তু এখনো পর্যন্ত মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং আপনাকে একটু দেখাতে চাই যে এখন আমরা শাহপরীর ঠিক দ্বীপে যে জায়গাটিতে রোহিঙ্গারা আসলে রাতে এসে অবস্থান করেন এবং যেখান থেকে নৌকায় করে পার হয়ে এর পরের ঘাটে যেয়ে কিন্তু সেখান থেকে তারপর বাংলাদেশে টেকনাফে প্রবেশ করছেন। তো সেই ঘাটটিতেই আমরা আসলে দাঁড়িয়ে আছি, যেখানে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে হেঁটে এসে রোহিঙ্গারা অবস্থান করেন এবং এখান থেকে তারা চলে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো নৌকা কিন্তু অপেক্ষা করছে পার হওয়ার জন্য, যারা এখান থেকে এরপর পার হয়ে তারা চলে যাচ্ছেন, যেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং এরপরই কিন্তু তারা পার হয়ে যে পয়েন্টটিতে নামছেন, অর্থাৎ শাহপরী দ্বীপের ঠিক উল্টো দিকটাতে, সেখানে একটি সেনাবাহিনী ক্যাম্পও স্থাপন করা হয়েছে এবং যারা ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে আসলে সেখানে পৌঁছাচ্ছেন, সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে চিকিৎসা সেবা থেকে শুরু করে যে তাদেরকে আসলে অন্যান্য যে সেবা প্রদান করা, বিশেষ করে নিবন্ধনের বিষয়টি, সেটি কিন্তু সেখানেই করা হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে দেখানোর চেষ্টা করছিলাম যে নিবন্ধন প্রক্রিয়া বেশ কয়েকটি কেন্দ্রে হচ্ছে, বিশেষ করে ক্যাম্পগুলোতে। রোহিঙ্গাদের জন্য যে ক্যাম্পগুলো গঠন করা হয়েছে, গড়ে তোলা হয়েছে, সেই জায়গাটিতে কিন্তু তারা কাজ করছে। এখন আমরা যেটি দেখছি যে পয়েন্টগুলো দিয়ে এখনো পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনী এরই মধ্যে তাদের বুথ স্থাপন করেছে এবং একজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সাথে সাথে সেটি নিবন্ধন করা হচ্ছে। এই বিষয়টি গত 2 দিন ধরেই কিন্তু চালু হয়েছে। আরেকটি বিষয় যে আপনাকে বলতে চাই, আমরা যখন দেখছি যে আসলে সারা বিশ্বের নেতারা, জাতিসংঘ থেকে শুরু করে পুরো বিশ্বের নেতারা আসলে যখন মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক বা তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হোক, তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের যে তাদের উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন চলছিল, আপনি জানেন যে গত 1 মাস পার হয়ে কিন্তু গেছে তাদের উপর সেই অন্যায় অত্যাচার নিপীড়ন চলার, কিন্তু তারপরও সেটি থেমে নেই। অন্তত এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলে, বেশ কয়েকটি পরিবারের সঙ্গে আমাদের কথা হলো, তাদের সঙ্গে কথা বলে যেটি মনে হচ্ছে যে এখনো পর্যন্ত তাদের উপর যে অন্যায় অত্যাচার সেটি থেমে নেই। এবং তারা বলছিলেন যে গত কয়েকদিন ধরে তারা এখনো পর্যন্ত তারা শেষ পর্যন্ত আসলে চেষ্টা করেছেন যে তাদের মাতৃভূমিতে তারা থেকে যেতে পারেন কিনা। শেষ চেষ্টায় আসলে যখন ব্যর্থ হয়েছেন, তখন কিন্তু তারা ছাড়তে বাধ্য হচ্ছেন। তারা যেটি বলছিলেন যে এতদিন ধরে তারা অনেকটা তাদের জিম্মি অবস্থায় ছিলেন, সেই সেনাবাহিনীর সামনে বিভিন্ন ঘরে তাদেরকে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং তারপর তারা সেই সেনাবাহিনীর টহলের মধ্য দিয়েই জীবন বাজি রেখেই আসলে পার হয়ে এসেছেন শেষ জীবন বাঁচানোর জন্যই। তারা যখন দেখছে যে আসলে আর কোনো উপায় নেই, তাদেরকে সেই মাতৃভূমিতে ছাড়তেই হচ্ছে, তখন তারা এখানে আসতে আসলে বাধ্য হয়েই তারা এখানে আসছেন। এবং আমরা আসার সময় আমরা যেটি দেখলাম যে প্রায় 7-8টি নৌকায় আমরা লক্ষ্য করলাম আমাদের পাশ দিয়ে চলে গেল, পার হলো, অর্থাৎ তারা সবাই সেই নৌকা ভর্তি সবই কিন্তু রোহিঙ্গারাই ছিল এবং তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এবং জানেন যে বাংলাদেশের আসলে সীমানাগুলো কিন্তু মোটামুটি সেই পয়েন্টগুলো খুলে দেওয়া হয়েছে তাদেরকে আসার জন্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য। তাদের সেই যে মানবিক অধিকার, বেঁচে থাকার অধিকারটুকু বাংলাদেশ কিন্তু দিচ্ছে সেই শুরু থেকে, এখনো পর্যন্ত সেটি লক্ষ্য করছি। এবং তাদের সেই জীবন
যুদ্ধকে কিছুটা সহজ করতে এরই মধ্যে সেনাবাহিনী সহ বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে তারা কাজ করছে। এরই মধ্যে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টেও ছড়িয়ে গেছে। শুধুমাত্র যে ক্যাম্পগুলো গড়ে তোলা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য, শুধু ক্যাম্পগুলোতেই নয়, বিভিন্ন পয়েন্টেই তারা কাজ করছে। একই সঙ্গে ত্রাণ বিতরণের যে বিষয়টি সেটিও কিন্তু এই পয়েন্টগুলোতেও তারা নিয়ে এসেছে। আমরা ঠিক আসার সময়ই দেখলাম যে শাহপরী দ্বীপের ঠিক উল্টা পাশে যেখানে নিবন্ধন করা হচ্ছে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সেখানে একইভাবে কিন্তু তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেটি আমরা এরই মধ্যে দেখেছি। আর আমাদের চোখে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পুরুষের সংখ্যা খুব কম এবং নারী এবং শিশুরাই তারাই কিন্তু কাজ করছে, তারাই কিন্তু বেশি এখানে চলে আসছে। তাদের উপর কিন্তু নির্যাতন বেশি হচ্ছে, যেটি প্রথম থেকেই আমরা দেখে আসছিলাম।